প্রিয় ছাত্ররা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে মানুষ এবং অন্যান্য প্রাণীরা পৃথিবীতে যে বেঁচে রয়েছে কোন জীবের ওপর নির্ভর করে বেঁচে রয়েছে, তোমরা প্রত্যেকেই উত্তর দেবে উদ্ভিদের ওপর নির্ভর করে বেঁচে রয়েছে। হ্যাঁ, ঠিকই। উদ্ভিদই হলো এমন একটা জীব যে পৃথিবীতে কিন্তু খাদ্য উৎপন্ন করতে পারে নিজে থেকে, এবং তার জন্যই কিন্তু আমরা প্রত্যেকে খাদ্যের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ যে শুধুমাত্র আমাদের খাদ্যই সরবরাহ করে তাই কিন্তু নয়, উদ্ভিদ নানাভাবে কিন্তু আমাদেরকে সাহায্য করে, প্রকৃতিকে সাহায্য করে। তার ফলেই কিন্তু এই পুরো পৃথিবীতে মানুষ এবং অন্যান্য প্রাণী নিয়ে এই যে সমগ্র বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রটা টিকে রয়েছে বা বজায় রয়েছে। উদ্ভিদের এই সমস্ত কাজের কথা তোমরা কিন্তু এর আগের ক্লাসেই অনেক ভালোভাবেই জেনেছো। এখন উদ্ভিদের দেহে এমন একটা অংশ রয়েছে যে অংশটা কিন্তু নানা বর্ণে, নানা গন্ধে, নানা আকারে পাওয়া যায়, এবং এই নানা বর্ণের, নানা গন্ধের, নানা আকারের এই বস্তুটা কিন্তু পৃথিবীর নানা প্রান্তের, নানা ধর্মের, নানা জাতির মানুষ নানা কারণে ব্যবহার করে থাকে। তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোন অংশটার কথা বলতে চাইছি। হ্যাঁ, আমি উদ্ভিদের ফুলের কথা বলতে চাইছি। তো আজকে প্রথমে আমরা উদ্ভিদের ফুলের সম্পর্কে একটু জানবো। উদ্ভিদের এই যে ফুল বলে যে অংশটা রয়েছে, এই ফুলটা আসলে কি? ফুল আসলে উদ্ভিদের কিন্তু একটা পরিবর্তিত বিটক বা মডিফাইড শুট। পরিবর্তিত বিটক বা মডিফাইড শুট। এই পরিবর্তিত বিটক যার কিন্তু বৃদ্ধি সেটা সীমিত, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারপরে কিন্তু আর বৃদ্ধিপ্রাপ্ত হয় না। এবং এই যে সীমিত বৃদ্ধি সম্পন্ন পরিবর্তিত বিটক যেটার কথা বলছি, সেটা কিন্তু উদ্ভিদের জননে সাহায্য করে। অর্থাৎ উদ্ভিদের যে পরিবর্তিত উদ্ভিদের যে সীমিত বৃদ্ধি সম্পন্ন পরিবর্তিত বিটকটি জননে সাহায্য করে, তাকেই কিন্তু বলা হয় ফুল বা ফ্লাওয়ার। এবার এই যে ফুল বলে যে অংশটা রয়েছে, সেই অংশটা তার মানে দেখতে পাচ্ছ যে এটা আসলে পরিবর্তিত বিটপ এবং এটা জননে সাহায্য করে। যেহেতু এটা জননে সাহায্য করে, তাই এটাকেই কিন্তু উদ্ভিদের জনন অঙ্গ বা সেক্স অর্গান বলা হয়। এবার তোমরা ফুল সম্পর্কে, ফুলের গঠন সম্পর্কে এর আগেই অনেক নিচু ক্লাস থেকেই তোমরা কিন্তু জেনেছো। আমি যেগুলো আজকে বলবো সেগুলো বেশিরভাগই তোমাদের এর আগে থেকেই জানা। আমি শুধু আরেকবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো যে যে কোনো ফুলে, মানে যে কোনো সম্পূর্ণ ফুলের কথা বলছি। সম্পূর্ণ ফুল বলতে কি বোঝানো হচ্ছে? সম্পূর্ণ ফুল হলো সেই ফুলগুলো যে ফুলগুলোতে চারটি অংশ রয়েছে। প্রধানত চারটি অংশ রয়েছে। কি চারটি অংশ রয়েছে? 1 নম্বর হলো বৃতি, 2 নম্বর দলমণ্ডল, 3 নম্বর পুংকেশর চক্র, 4 নম্বর গর্ভকেশর চক্র। বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। এবার আমি দেখো এইগুলো প্রত্যেকটাকেই, মানে বৃতি এবং বৃতি বাদ দিয়ে দলের ক্ষেত্রেও আমি বললাম দলমণ্ডল, পুংকেশরের ক্ষেত্রে বললাম পুংকেশর চক্র, গর্ভকেশরের ক্ষেত্রে বললাম গর্ভকেশর চক্র। এই কথাগুলো কেন বললাম? তার একটা কারণ রয়েছে। তার কারণটা হলো, বৃতির ক্ষেত্রে এই কথাটা না বললেও আসলে কিন্তু বৃতি থেকে শুরু করে গর্ভকেশর চক্র পর্যন্ত এই প্রত্যেকটা অংশই একটা অক্ষের ওপর, মানে মনে করো এরকম একটা, ধরো আমার আঙুলটাকে মনে করো একটা অক্ষ, একটা দণ্ডাকার অক্ষ। এই অক্ষটার চারিদিকে এই যে অংশগুলোর কথা বললাম, এই অংশগুলো এই অক্ষটার চারিদিকে এরকমভাবে বিন্যস্ত থাকে, মানে সাজানো থাকে। এবার যেহেতু এরকম প্রায় চক্রাকারে বা বৃত্তাকারে যেহেতু সাজানো থাকে, এবং এই যে চারটে অংশের কথা বললাম, এই চারটে অংশই যেহেতু আরও কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে তৈরি হয়, তাই এদের প্রত্যেকটাকেই কিন্তু স্তবক
কথাটা বলা হয়। মানে ফুলের যে 4টি অংশ বলছি সেটাকে আসলে কিন্তু বলা হয় ফুলের 4টি স্তবক। তো এই 4টি স্তবকের নামই হলো কি বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। যে ফুলে এই 4টি স্তবকই থাকে তাকেই বলা হচ্ছে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার বা আইডিয়াল ফ্লাওয়ার। এবার আমরা প্রত্যেকটা অংশের স্বাভাবিক গঠন, সাধারণ গঠন এবং সাধারণ কাজগুলো একটুখানি বলে দেবো। তো প্রথম আমি যেটা বলবো সেটা হলো বৃতি, যেটা সবচেয়ে বাইরের স্তবক এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই সবুজ রঙের হয়। এবং এই বৃতির যে অংশটা, সেই অংশটা আবার আরও কতগুলো ছোট ছোট অংশ নিয়ে তৈরি হয়। প্রত্যেকটা ছোট অংশকে বলা হয় বৃত্তাংশ বা সেপাল। আর বৃতিকে ইংরেজিতে বলা হয় ক্যালিক্স। এই যে বৃত্তাংশ নিয়ে যে বৃতিটা তৈরি, সেই বৃতিটা তোমার একদম বাইরের অংশ এবং যেহেতু সবুজ রঙের হয় তাই বৃতির কাজ কি? বৃতির কাজের মধ্যে একটা প্রধান কাজ হলো এটা সবুজ রঙের হওয়ায় সালোক সংশ্লেষে সাহায্য করে, অর্থাৎ খাদ্য উৎপাদনে কিন্তু বৃতির ভূমিকা রয়েছে। এছাড়া কি করে বৃতি ভেতরের যে স্তবকগুলো রয়েছে ফুলের, সেই স্তবকগুলোকে যে কোনো যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। এটাই হলো বৃতির বা ক্যালিক্সের কাজ। দ্বিতীয় যে স্তবকটার কথা বলবো সেই স্তবকটাই কিন্তু সবচেয়ে আকর্ষণীয় স্তবক। মানে সেই স্তবকটাই কিন্তু আমরা খালি চোখে ভালোভাবে মানে দেখে আকৃষ্ট হই। আমরা বলে শুধু নয়, বিভিন্ন পতঙ্গ, পাখি প্রত্যেকেই আকৃষ্ট হয় কিন্তু এই অংশটার জন্য। এই অংশটাকে বলা হচ্ছে দলমণ্ডল বা করলা। এবার মানে দলমণ্ডলের ইংরেজিটা হচ্ছে করলা। দলমণ্ডলেরও আবার কতগুলো অংশ থাকে ছোট ছোট। এই প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে দলাংশ বা পেটালস। দলাংশ, যার ইংলিশ হচ্ছে পেটালস। এবার দলাংশটা মানে প্রত্যেকটি দলাংশ মানে অ্যাজ এ হোল দলমণ্ডল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বর্ণযুক্ত হয়। আবার অনেক সময় বর্ণহীন বলবো না, অনেক সময় সাদা বর্ণেরও হয়। বিভিন্ন বর্ণের তো হয়ই, মানে রঙিন হয় এবং তার সঙ্গে সাদাও হয়। এই যে দলমণ্ডল রয়েছে, এই দলমণ্ডলের বর্ণের জন্যই কিন্তু পাখি এরা আকৃষ্ট হয় এবং আমরাও এই দলমণ্ডলের বর্ণ দেখেই কিন্তু অনেক বেশিরভাগ ক্ষেত্রে আকৃষ্ট হই। তো এই দলমণ্ডলটা যেটা রয়েছে সেই দলমণ্ডলটা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। মণ্ডলটা কখনো দলমণ্ডলের যে দলাংশগুলো রয়েছে সেগুলো মানে পরপর জোড়া থাকতে পারে, যেগুলোকে বলা হচ্ছে যুক্ত দল। যেমন ধুতুরা ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে প্রত্যেকটা দলাংশ কিন্তু একসঙ্গে জুড়ে রয়েছে, একটা মাইকের মতন গঠন তৈরি করে। আবার জবা ফুলের ক্ষেত্রে প্রত্যেকটা দলাংশ আলাদা, এদেরকে বলা হচ্ছে মুক্ত দল। তো এই দলমণ্ডলের কাজটা কি? দলমণ্ডলের প্রধান কাজ হলো, দলমণ্ডল যেহেতু বর্ণযুক্ত হয় তাই দলমণ্ডল বিভিন্ন কীট পতঙ্গ পাখি এদেরকে আকৃষ্ট করে। কিসের জন্য আকৃষ্ট করে? না পরাগ মিলনের জন্য আকৃষ্ট করে। পরাগ মিলন জিনিসটা কি সেটা পরে বলছি। তো এটাই হলো দলমণ্ডলের প্রধান কাজ। এছাড়া ভেতরের অংশগুলোকে রক্ষা করে। এবার 3 নম্বর যে অংশটার কথা বলবো সেই অংশটাকে বলা হচ্ছে পুংকেশর চক্র বা অ্যান্ড্রোয়েশিয়াম। পুংকেশর চক্র বা অ্যান্ড্রোয়েশিয়াম। এই পুংকেশর চক্র হচ্ছে আবার বললাম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে তৈরি এবং প্রত্যেকটা ক্ষুদ্র অংশ অর্থাৎ পুংকেশর চক্রের যে একক, সেই পুংকেশর চক্রের একককে বলা হচ্ছে পুংকেশর বা স্ট্যামেন। পুংকেশর চক্রের যে একক যেটা পুংকেশর বা স্ট্যামেন রয়েছে, প্রত্যেকটা স্ট্যামেন বা পুংকেশর আবার কিন্তু দুটো অংশ নিয়ে তৈরি হয়। মাথার দিকে একটা ছোট্ট থলির মতন অংশ থাকে, যে অংশগুলো আসলে জবা ফুলের কথাটা একটু যদি মনে করার চেষ্টা করো, জবা ফুলের ক্ষেত্রে যে ওপরের দিকে কতগুলো ছোট ছোট হলুদ রঙের অংশ দেখতে পাওয়া যায়, সেই হলুদ রঙের অংশটার কথা আমি এখন বলতে চাইছি। ওই অংশগুলোকে বলা হচ্ছে কি পরাগধানী বা অ্যান্থার। এবং এই পরাগধানী বা অ্যান্থারের নিচে একটা ছোট্ট দণ্ডের মতন অংশ থাকে, সেই অংশটাকে বলা হচ্ছে কি ফিলামেন্ট বা পরাগদণ্ড বা পুংদণ্ড। পুংদণ্ড বা ফিলামেন্ট। ঠিক আছে? তাহলে পুংকেশরের এরকম দুটো অংশ রয়েছে। পুংকেশরকে ইংরেজিতে বলা হচ্ছে স্ট্যামেন আর পুংকেশর চক্রকে ইংরেজিতে বলা হচ্ছে কি অ্যান্ড্রোয়েশিয়াম।
এবার পুংকেশর চক্রের কাজ কি? পুংকেশর চক্র কি করে না, পুংকেশর চক্রের ওই যে বললাম পরাগধানী বলে যে অংশটা রয়েছে বা অ্যান্থার বলে যে অংশটা রয়েছে, সেই অ্যান্থারের মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণুর সাহায্যেই কিন্তু উদ্ভিদের যে যৌনজনন, সেই যৌনজনন সম্পন্ন হয়। তাহলে পুংকেশর চক্রের প্রধান কাজ হলো পরাগরেণু উৎপন্ন করা, মানে পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন করা এবং তা বিদীর্ণ করে, মানে পরাগধানীর বিদীর্ণ করার মাধ্যমে সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়া, এটাই হলো পুংকেশর চক্রের প্রধান কাজ। তারপরে সর্বশেষ যে স্তবকটা রয়েছে সেটাকে বলা হচ্ছে গর্ভকেশর চক্র বা গাইনোয়েশিয়াম। এবং গর্ভকেশর চক্রের গর্ভকেশর চক্রের ইংরেজিটা হচ্ছে গাইনোয়েশিয়াম, এবং গর্ভকেশর চক্রের প্রত্যেকটি একককে বলা হচ্ছে গর্ভকেশর বা গর্ভপত্র বা কার্পেল। গর্ভকেশর বা গর্ভপত্র বা কার্পেল। এবার এই গর্ভপত্রের আবার তিনটি অংশ রয়েছে। একদম ওপরের দিকে কিছুটা চ্যাপ্টা একটা প্রায় গোলাকার বা থলির মতন একটি অংশ থাকে, যেটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। তারপরে তার নিচে একটা দণ্ডাকার অংশ থাকে, যেটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। আর একদম নিচের দিকে আবার অনেকটা ফোলা বা স্ফীত একটা অংশ থাকে, যেটাকে বলা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়। গর্ভমুণ্ড, তার মানে একদম ওপরের দিকে থাকছে গর্ভমুণ্ড বা স্টিগমা, এবং তার নিচে দণ্ডের মতন অংশ যেটা থাকে সেটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড বা স্টাইল, এবং তার নিচে যে থলির মতন ফোলা অংশটা থাকছে সেটাকে বলা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয় বা ওভারি। এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের ভেতরে একটাও থাকতে পারে বা একের বেশিও থাকতে পারে, অর্থাৎ এক বা একাধিক ডিম্বক বলে একটা অংশ থাকে, যে অংশটার গঠন আমরা পরে যখন ওই কিভাবে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন হয় সেটা বলবো, তখন এর গঠনটা একটু বলবো। তো গর্ভাশয়ের মধ্যে এক বা একাধিক ডিম্বক বা ওভিউল থাকে, এবং এই ডিম্বকের বা ওভিউলের ভেতরে কি হয়, ডিম্বাণু বা ওভাম উৎপন্ন হয়, এবং এই ডিম্বাণু বা ওভামটাই কিন্তু পরবর্তীকালে ভ্রূণে পরিণত হয়। আর ডিম্বক বা ওভিউল যেটা বলছি, সেই ডিম্বক বা ওভিউলটা কিন্তু পরবর্তীকালে বীজে পরিণত হয়, আর এই গর্ভাশয়টা পরবর্তীকালে ফলে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই হলো গর্ভকেশর চক্রের গঠন। আর গর্ভকেশর চক্রের কাজ কি? গর্ভকেশর চক্রের কাজই হলো গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বাণুটি থাকে, সেই ডিম্বাণুটি পরাগরেণু থেকে উৎপন্ন পরাগরেণু থেকে উৎপন্ন পুংজনন কোষের সাথে মিলিত হয়ে নতুন ভ্রূণ উৎপন্ন করে। তারপরে ডিম্বকটি বীজ উৎপন্ন করে, আর ডিম্বাশয় বা গর্ভাশয়টি ফল উৎপন্ন করে। এই হলো গর্ভকেশর চক্রের কাজ। এবার তার মানে চারটে যে স্তবকগুলির কথা বললাম, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, এই চারটি স্তবকই কিন্তু ফুলের যে বৃন্ত বা বোঁটা যেটা বলি আমরা সাধারণ কথায়, সেই বৃন্তের ওপরে প্রায় চ্যাপ্টা একটা অংশের ওপরে কিন্তু সাজানো থাকে। এই যে চ্যাপ্টা অংশ যেটার ওপরে এই ফুলের চারটি অংশ পর পর সাজানো থাকে, তাকে বলা হচ্ছে কি পুষ্পাক্ষ বা থ্যালামাস। এই পুষ্পাক্ষ বা থ্যালামাসের ওপর বাদবাকি এই যে চারটি স্তবকের কথা বললাম, এগুলো সাজানো থাকে পরপর। এবার এই যে ফুলের অংশগুলোর কথা বললাম, মানে স্তবকগুলোর কথা বললাম, সেগুলো সবকটাই কিন্তু বললাম যে সম্পূর্ণ ফুলে এই চারটি স্তবক থাকে। তাহলে যে ফুলে চারটি স্তবক থাকে না, মানে এক বা একাধিক অংশ অনুপস্থিত থাকে, সেগুলোকে কি বলা হবে? সেগুলোকে বলা হয় অসম্পূর্ণ ফুল বা ইনকমপ্লিট ফ্লাওয়ার। একটা সম্পূর্ণ ফুলের উদাহরণ যেমন জবা ফুল, ধুতরা ফুল, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ারের উদাহরণ। আর অসম্পূর্ণ ফ্লাওয়ার যেমন আবার দু রকমের হতে পারে, স্ত্রী পুষ্প এবং পুরুষ পুষ্প, মানে স্ত্রী ফুল, পুরুষ ফুল। স্ত্রী ফুল মানে কি? স্ত্রী ফুল মানে যে ফুলের ক্ষেত্রে গর্ভকেশর চক্র রয়েছে, তারপরে তোমার দলমণ্ডল রয়েছে এবং বৃতি রয়েছে, তাদেরকে বলা হচ্ছে স্ত্রী ফুল। আর যে ফুলের ক্ষেত্রে পুংকেশর চক্র রয়েছে, দলমণ্ডল রয়েছে আর বৃতি রয়েছে, তাদেরকে বলা হচ্ছে পুরুষ ফুল। এবং এই পুরুষ ফুল আর স্ত্রী ফুল, তাদের যেহেতু একটা করে
মানে গর্ভকেশর এবং পুংকেশরের মধ্যে একটা করে অংশ রয়েছে, তাই এই ফুলগুলোকে, মানে যে ফুলগুলোতে পুংকেশর চক্র অথবা গর্ভকেশর চক্র অনুপস্থিত থাকে সেই ফুলগুলোকে বলা হচ্ছে কি একলিঙ্গ ফুল বা একলিঙ্গ পুষ্প। যেমন লাউ, কুমড়ো, পটল এরা প্রত্যেকেই হচ্ছে একলিঙ্গ পুষ্পের বা একলিঙ্গ ফুলের উদাহরণ। আর তারপরে জবা, ধুতুরা, এদের ক্ষেত্রে যেহেতু পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র দুটোই রয়েছে, তাই এরা হলো উভলিঙ্গ ফুল বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের উদাহরণ। এবার এই যে ফুলের 4টি স্তবকের কথা বললাম, এই 4টি স্তবকের মধ্যে দেখলে যে একমাত্র যে দলমণ্ডল, এই তোমার গর্ভকেশর চক্র এবং পুংকেশর চক্র, এই দুটো অংশই বা এই দুটো স্তবকই কিন্তু আম, যে ফুলের যে জনন, সেই জননে প্রধান ভূমিকা পালন করে। তাই এই অংশ দুটোকে বলা হয় ফুলের জনন স্তবক বা জনন অংশ। আর বৃতি, দলমণ্ডল এই অংশগুলো জননে সরাসরি সাহায্য না করলেও জননে কিন্তু জননের যে টোটাল প্রসেসটা, মানে সম্পূর্ণ পদ্ধতি যেটা রয়েছে সেটা হতে সাহায্য করে। তাই এই অংশ দুটোকে বলা হয় সাহায্যকারী অংশ বা সাহায্যকারী স্তবক। তাহলে এই হয়ে গেল ফুলের গঠন এবং তার বিভিন্ন অংশের কাজ। এই কাজগুলো ভালোভাবে মনে রাখবে এবং গঠনের মধ্যে প্রত্যেকটা অংশের নাম এবং প্রত্যেকটা অংশের কাজ আলাদা আলাদাভাবে মনে রাখবে। তোমাদের যখন আমি ফুলের গঠনটা বললাম, তখন দলমণ্ডলের কাজ বলতে গিয়ে বলেছিলাম যে দলমণ্ডল পরাগ মিলনে সাহায্য করে। পরাগ মিলন জিনিসটা কি তখন বললাম যে আমি একটু পরে বলছি। তো এখন আমরা এই পরাগ মিলন সম্পর্কেই জানবো। পরাগ মিলন বলতে কি বোঝায়? পরাগ মিলন হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। পরাগ মিলন হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে কি হয়, কোনো একটা ফুল থেকে ফুলের যে পরাগ রেণু, সেই পরাগ রেণুটা সেই ফুলেরই গর্ভমুণ্ডের ওপর গিয়ে পড়ে, অথবা ওই ফুলটা যে গাছে বা যে উদ্ভিদে রয়েছে সেই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, কিংবা ওই প্রজাতিরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে কি পরাগ মিলন বা পলিনেশন। তাহলে পরাগ মিলন বা পলিনেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে কোনো একটি ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ড অথবা ওই ফুলটি যে উদ্ভিদে রয়েছে সেই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে, অথবা ওই একই প্রজাতির অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে যদি পড়ে, তাহলে সেই ঘটনাটাকেই বলা হচ্ছে কি পরাগ মিলন বা পলিনেশন। এই পরাগ মিলন বা পলিনেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তার কারণ পরাগ মিলন বা পলিনেশন যদি হয় তবেই কিন্তু একটা উদ্ভিদের, সপুষ্পক উদ্ভিদের যে জনন প্রক্রিয়া, সেই জনন প্রক্রিয়া সম্পূর্ণ হবে যদি, মানে যৌন জনন প্রক্রিয়া সম্পূর্ণ হবে যদি এই পরাগ মিলন বা পলিনেশনের ঘটনাটি ঘটে। আচ্ছা, এবার যখন আমি পরাগ মিলন বা পলিনেশন কাকে বলে সেটা বললাম, তখনই কিন্তু আমি 3টে শর্ত বলেছিলাম। 1 নম্বর বলেছিলাম যে পরাগ মিলন হতে হতে পারে কিভাবে না, কোনো একটা ফুলের যে পরাগরেণু সেটা সেই ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়তে পারে। 2 নম্বর বলেছিলাম যে সেই কোনো ওই ফুলটার যে পরাগরেণু সেটা ওই ফুলটি যে উদ্ভিদে রয়েছে বা যে গাছে রয়েছে সেই গাছেরই অন্য কোনো একটা ফুলের গর্ভমুণ্ডে পড়তে পারে। আর 3 নম্বর বলেছিলাম ওই একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়তে পারে। এই 3টে শর্তের উপর ভিত্তি করে কিন্তু পরাগ মিলন বা পলিনেশনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন, এবং 2 নম্বর হলো ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। প্রথম যে দুটো শর্ত, অর্থাৎ ওই একই ফুলের গর্ভমুণ্ডে পরাগ রেণু পড়া, অথবা সেই ফুলটা যে গাছের মধ্যে রয়েছে সেই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডের মধ্যে পরাগ রেণুটা পড়া, এই দুটো শর্ত সম্পন্ন হয় হচ্ছে
স্বপরাগযোগের ক্ষেত্রে। আর বাকিটা অর্থাৎ যে ক্ষেত্রে অন্য আরেকটা গাছে মানে একই প্রজাতির অন্য কোনো একটা গাছে বা উদ্ভিদে গিয়ে যখন উদ্ভিদের ফুলে গিয়ে যখন পরাগরেণুটা পড়ে সেটা হচ্ছে ইতর পরাগযোগ। তো প্রথমে আমরা স্বপরাগযোগ সম্পর্কে একটু ডিটেলে জানবো। স্বপরাগযোগ বলতে কি বোঝায়? স্বপরাগযোগ হচ্ছে যে পরাগযোগের মাধ্যমে কোনো একটি ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে অথবা সেই ফুলটি যে উদ্ভিদে রয়েছে সেই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে আপতিত হয়, তাকেই বলা হচ্ছে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন। এখানেও আমি কিন্তু দুটো শর্ত বললাম। এক নম্বর বললাম যে সেই ফুলের গর্ভমুণ্ডের উপর পরাগরেণুটাকে পড়তে হবে, অথবা বললাম সেই উদ্ভিদের অন্য কোনো একটা ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়বে। এটার উপর ভিত্তি করেই কিন্তু স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন আবার দু রকমের হয়। প্রথম শর্তটা অনুযায়ী অর্থাৎ যখন স্বপরাগযোগের ক্ষেত্রে ফুলের পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডের ওপর গিয়ে আপতিত হয় বা পড়ে, তখন সেই ধরনের স্বপরাগযোগকে বলা হয় অটোগ্যামি। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? যেমন সন্ধ্যা মালতীর ক্ষেত্রে, নয়নতারার ক্ষেত্রে এই সব মানে এই ধরনের স্বপরাগযোগ মানে অটোগ্যামি দেখতে পাওয়া যায়। যে ক্ষেত্রে কি হয়? যে ক্ষেত্রে ওই ফুলটারই পরাগরেণুটা সেই ফুলেরই গর্ভমুণ্ডের ওপর গিয়ে আপতিত হয়। দু নম্বর শর্ত যেটা দেখলাম যে কোনো একটি ফুলের পরাগরেণু সেই উদ্ভিদটার মানে সেই ফুলটা যেই উদ্ভিদের মধ্যে রয়েছে সেই উদ্ভিদেরই অন্য কোনো একটা ফুলের গর্ভমুণ্ডের ওপর গিয়ে আপতিত হয়। এইভাবে যদি ঘটনাটা ঘটে তখন সেই ধরনের স্বপরাগযোগকে বলা হবে গেইটেনোগ্যামি। তাহলে গেইটেনোগ্যামির ক্ষেত্রে কি হয়? গেইটেনোগ্যামির ক্ষেত্রে কোনো একটি ফুলের পরাগরেণু সেই ফুলটি যে উদ্ভিদে রয়েছে সেই উদ্ভিদেরই অন্য কোনো একটা ফুলের গর্ভমুণ্ডের ওপর গিয়ে পড়ে। এটাই হলো গেইটেনোগ্যামি কাদের দেখা যায়? যেমন মটরের ক্ষেত্রে, জবার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে গেইটেনোগ্যামি দেখতে পাওয়া যায়। এবার সামগ্রিকভাবে স্বপরাগযোগের বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে কি দেখব? স্বপরাগযোগের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নম্বর যেটা বলা যায় সেটা হলো স্বপরাগযোগ কিন্তু সাধারণত স্বপরাগযোগ উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে হয়। কিছু কিছু ক্ষেত্রে যদিও একলিঙ্গ ফুলে হতে পারে কিন্তু সাধারণত এটা উভলিঙ্গ ফুলের ক্ষেত্রেই কিন্তু দেখা যায়, মানে যাদের পুংকেশর চক্র গর্ভকেশর চক্র দুটোই রয়েছে। তারপরে দু নম্বর হলো স্বপরাগযোগের ক্ষেত্রে যেহেতু পরাগরেণুটা সেই ফুলেরই গর্ভমুণ্ডের ওপর গিয়ে পড়ছে অথবা সেই উদ্ভিদেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডের ওপর গিয়ে পড়ছে, তাই এক্ষেত্রে পরাগ মিলনের যে সম্ভাবনা মানে সাফল্য লাভের যে সম্ভাবনা সেটা অনেক বেশি। পরাগ মিলনের সাফল্য লাভের সম্ভাবনা অনেক বেশি। 3 নম্বর হলো এই ধরনের পরাগ মিলনের ক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন হয় না বা কেরিয়ারের প্রয়োজন হয় না। বাহক বলতে কি বোঝায়? বাহক বলতে বোঝায় যে কিছু বহন করে নিয়ে যায় তাকেই বলা হয় বাহক বা কেরিয়ার। তাহলে এক্ষেত্রে বাহক বলতে কারা? এক্ষেত্রে পরে একটু পরেই আমরা দেখব যে কিছু কিছু প্রাণী আছে বা কিছু ভৌত শক্তি রয়েছে যারা ফুলের এই পরাগরেণুকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, মানে পরাগরেণুকে গর্ভমুণ্ডে নিয়ে যেতে সাহায্য করে, তাদেরকেই বলা হচ্ছে বাহক বা কেরিয়ার। তাহলে এই স্বপরাগযোগের ক্ষেত্রে কোনো বাহক বা কেরিয়ারের প্রয়োজন হয় না। 4 নম্বর হলো স্বপরাগযোগের ক্ষেত্রে যেহেতু কোনো বাহকের প্রয়োজন হয় না তাই ফুলগুলো সাধারণত কিন্তু মকরন্দবিহীন হয়। মকরন্দ জিনিসটা কি? মকরন্দ হলো একটা মিষ্টি রস জাতীয় পদার্থ যেটা অনেক ফুলের ক্ষেত্রেই থাকে। সেই মিষ্টি রসটাকেই বলা হচ্ছে মকরন্দ। এই মকরন্দটা কিন্তু স্বপরাগযোগ যে সমস্ত ফুলের ক্ষেত্রে হয় সেই ফুলের ক্ষেত্রে মকরন্দ থাকে না এবং বেশিরভাগ ক্ষেত্রে ফুলগুলো গন্ধহীন হয়। উজ্জ্বল হতেও পারে বা নাও হতে পারে, গন্ধহীন হয় এবং মকরন্দবিহীন হয়।
তারপরে 5 নম্বর হলো এই পরাগযোগের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে পরাগরেণু তৈরি করতে হয় না, যেহেতু পরাগরেণুকে অনেকটা দূর যেতে হয় না, তাই বেশি পরাগরেণু তৈরি করার প্রয়োজন পড়ে না, কারণ নষ্ট হয় না। আর তারপরে 6 নম্বর হলো এই পরাগযোগের ক্ষেত্রে এইভাবে পরাগযোগ যদি হয় তারপরে যদি যৌন জনন হয়, তাহলে যে অপত্যগুলো জন্মায় সেই অপত্যগুলো কিন্তু জনিত্রী জীবের মতনই বৈশিষ্ট্যযুক্ত হয়, অর্থাৎ নতুন কোনো বৈশিষ্ট্য এই ধরনের পরাগযোগের ক্ষেত্রে কিন্তু উৎপন্ন হয় না। এই হলো এই পরাগযোগের বৈশিষ্ট্য। এবার এই স্বপরাগযোগের সুবিধাগুলো কি? স্বপরাগযোগের সুবিধা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে এই পরাগযোগের সাফল্য। এই ধরনের পরাগযোগের ক্ষেত্রে যেহেতু পরাগরেণুকে অনেক দূর যাতায়াত করতে হচ্ছে না, তাই এক্ষেত্রে পরাগযোগের সাফল্য কিন্তু অনেক বেশি। তারপরে 2 নম্বর হলো এই ধরনের পরাগযোগের ক্ষেত্রে যে অপত্যগুলো উৎপন্ন হচ্ছে সেই অপত্যগুলো একদম জনিত্রী জীবের বৈশিষ্ট্যযুক্ত হচ্ছে, অর্থাৎ কোনো অন্য চরিত্র বা অন্য বৈশিষ্ট্য কিন্তু মিশ্রিত হচ্ছে না। এটা হলো স্বপরাগযোগের 2 নম্বর সুবিধা। তারপরে 3 নম্বর কি? স্বপরাগযোগের ক্ষেত্রে যেহেতু বাহকের প্রয়োজন হয় না, তাই এক্ষেত্রে কিন্তু যে পুংরেণু বা পরাগরেণু যেগুলো তৈরি হয় সেই পরাগরেণুর কিন্তু কোনো রকম অপচয় ঘটে না। স্বপরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর কোনো রকমের অপচয় ঘটে না। আর 4 নম্বর হলো যে বাহকের প্রয়োজনীয়তা, অর্থাৎ স্বপরাগযোগের ক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন হয় না, বাহক ছাড়াই কিন্তু স্বপরাগযোগ হতে পারে। এই হয়ে গেল স্বপরাগযোগের সুবিধা। এবার স্বপরাগযোগের অসুবিধাগুলো কি কি? স্বপরাগযোগের ক্ষেত্রে অসুবিধা যেটা হলো, সবচেয়ে প্রধান অসুবিধা যেটা, সেটা স্বপরাগযোগের ক্ষেত্রে কোনো নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হয় না। অপত্যের ক্ষেত্রে স্বপরাগযোগের ক্ষেত্রে মাধ্যমে যদি যৌনজনন ঘটে তাহলে সেই অপত্যের কিন্তু নতুন কোনো বৈশিষ্ট্য উৎপন্ন হয় না, তার ফলে নতুন প্রজাতি উৎপন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু স্বপরাগযোগের ক্ষেত্রে খুবই কম। আর 2 নম্বর হলো স্বপরাগযোগের ক্ষেত্রে স্বপরাগযোগ হলে যদি যৌনজনন ঘটে তাহলে তার ফলে যে অপত্যগুলো উৎপন্ন হয় সেই অপত্যগুলোর কিন্তু অভিযোজন ক্ষমতা খুবই কম। তারপরে 3 নম্বর হলো স্বপরাগযোগের ক্ষেত্রে যে বীজগুলো উৎপন্ন হয় সেই বীজগুলো কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক কম থাকে। এই হয়ে গেল স্বপরাগযোগের অসুবিধা। এবার আরেক ধরনের পরাগযোগের কথা বলবো, যেটাকে আমি বললাম ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বলা হয়। ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন কোন ধরনের পরাগযোগ? যে পরাগযোগের ক্ষেত্রে কোনো একটি ফুলের পরাগরেণু ওই একই প্রজাতির অন্য কোনো একটা উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডের ওপর গিয়ে আপতিত হয়, তখন সেই ধরনের পরাগযোগকেই বলা হচ্ছে কি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। ইতর পরাগযোগ কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? ইতর পরাগযোগ দেখতে পাওয়া যায় যেমন কুমড়ো, লাউ, পটল, এদের ক্ষেত্রে কিন্তু ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন দেখতে পাওয়া যায়। এবার এই ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন, যেটাকে আবার অ্যালোগ্যামিও বলা হয় বা জেনোগ্যামিও বলা হয়, এর বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এই ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন কিন্তু প্রধানত একলিঙ্গ ফুলেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বিশেষ পরিস্থিতিতে উভলিঙ্গ ফুলেদের ক্ষেত্রেও দেখা যায়। তারপরে 2 নম্বর হলো এই ধরনের পরাগযোগের ক্ষেত্রে যেহেতু পরাগরেণুকে অনেকটা দূর যেতে হচ্ছে, তাই এক্ষেত্রে কিন্তু এই ধরনের পরাগযোগের মাধ্যমে নিষেকের সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে কম, বা এই ধরনের পরাগযোগের সম্ভাবনা কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে কম। তারপরে এই ধরনের পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয়, বাহক ছাড়া কিন্তু এই ধরনের পরাগযোগ সম্ভব নয়। 4 নম্বর, যেহেতু এই ধরনের পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয়, তাই এই ক্ষেত্রে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো কিন্তু মকরন্দযুক্ত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই মিষ্টি গন্ধযুক্ত হয় এবং উজ্জ্বল বর্ণযুক্ত হয় এবং আকারে বড় হয়।
5 নম্বর হলো এই ধরনের পরাগযোগের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পরাগরেণু উৎপন্ন করতে হয়, অল্প পরাগরেণু উৎপন্ন করলে হয় না। আর 6 নম্বর হলো এই ধরনের পরাগযোগের ক্ষেত্রে কিন্তু যে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র এই দুটো কিন্তু দুটো আলাদা আলাদা সময়ে পরিণত হয়, অর্থাৎ পুংকেশর চক্র একটা নির্দিষ্ট সময়ে পরিণত হয়, গর্ভকেশর চক্র আরেকটা নির্দিষ্ট সময়ে পরিণত হয়, মানে কেউ আগে কেউ পরে পরিণত হয়। একসঙ্গে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা মানে প্রয়োজন পড়ে না। স্বপরাগযোগের ক্ষেত্রে এটা হয়তো আমি বলিনি আগে। স্বপরাগযোগের ক্ষেত্রে যেমন বৈশিষ্ট্যর ক্ষেত্রে এটা মনে রাখবে যে স্বপরাগযোগের ক্ষেত্রে কিন্তু পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র একই সময়ে পরিণত হতে হয়। মানে স্বপরাগযোগ হতে গেলে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র এই দুটো একই সময়ে পরিণত হবে, তবেই কিন্তু স্বপরাগযোগ হয়। কিন্তু ইতর পরাগযোগের ক্ষেত্রে এই দুটোকে মানে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র এই দুটোকে একসঙ্গে পরিণত হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ইতর পরাগযোগের সুবিধাগুলো কি কি? ইতর পরাগযোগের সুবিধা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে সেটা স্বপরাগযোগের যে জিনিসগুলো আমরা অসুবিধা দেখেছিলাম সেইগুলোই কিন্তু ইতর পরাগযোগের সুবিধা। স্বপরাগযোগের অসুবিধার মধ্যে আমরা দেখেছিলাম যে স্বপরাগযোগের ক্ষেত্রে কোনো নতুন বৈশিষ্ট্য আসে না। এবার ইতর পরাগযোগের এটাই হলো সুবিধা, এর ঠিক বিপরীতটা হলো সুবিধা। ইতর পরাগযোগের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য ইতর পরাগযোগ যদি হয় তার ফলে যদি যৌন জনন সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অপত্যের নতুন বৈশিষ্ট্য আসে এবং নতুন বৈশিষ্ট্য জন্মাবার জন্য কিন্তু সেক্ষেত্রে মানে তোমার নতুন প্রজাতি উৎপন্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে 2 নম্বর, ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু যে অপত্য উৎপন্ন হয় সেই অপত্যের কিন্তু অভিযোজন ক্ষমতা অনেক বেশি থাকে। 3 নম্বর, ইতর পরাগযোগের ক্ষেত্রে যে বীজ উৎপন্ন হয় সেই বীজের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি। এই হয়ে গেল ইতর পরাগযোগের সুবিধা। এবার ইতর পরাগযোগের অসুবিধাগুলো কি কি? ইতর পরাগযোগের অসুবিধা হলো স্বপরাগযোগের ক্ষেত্রে যা যা আমি সুবিধা বলেছিলাম সেইগুলোরই বিপরীতটা হলো ইতর পরাগযোগের অসুবিধা। কি কি অসুবিধা? যেমন 1 নম্বর হলো যে ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে বাহকের ওপর নির্ভর করতে হয়। বাহকের ওপর নির্ভরশীলতা হচ্ছে ইতর পরাগযোগের একটা অন্যতম প্রধান অসুবিধা। তারপরে 2 নম্বর হলো ইতর পরাগযোগের ক্ষেত্রে যেহেতু বাহকের উপর নির্ভর করতে হয় তাই এক্ষেত্রে পরাগযোগের মানে তোমার সাফল্য লাভের সম্ভাবনা অনেক কম থাকে। তারপরে 3 নম্বর, ইতর পরাগযোগের ক্ষেত্রে যেহেতু অনেক দূর পরাগরেণুকে যেতে হয় তার ফলে অনেক পরাগরেণু কিন্তু অপচয় হয় অর্থাৎ নষ্ট হয়, যেটা স্বপরাগযোগের ক্ষেত্রে হয় না। তারপরে ইতর পরাগযোগের ক্ষেত্রে কি হয়? ইতর পরাগযোগের ক্ষেত্রে যদি বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করার প্রয়োজন হয় তাহলে কিন্তু ইতর পরাগযোগ ইতর পরাগযোগ করা যাবে না, তার কারণ ইতর পরাগযোগের ক্ষেত্রে বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যায় না। এইগুলোই হলো ইতর পরাগযোগের অসুবিধা, যার বিপরীতগুলো আমরা দেখেছিলাম, মানে এর ঠিক বিপরীতগুলোই হচ্ছে স্বপরাগযোগের সুবিধা ছিল। তাহলে এই হয়ে গেল বিভিন্ন ধরনের পরাগযোগ। এবার এই যে পরাগযোগগুলো রয়েছে মানে ইতর পরাগযোগ যেগুলো রয়েছে যেটাতে দেখলাম বাহকের প্রয়োজন হয়, এই বাহক বিভিন্ন রকমের হয়।
ধরনের বাহক ইতর পরাগযোগে সাহায্য করছে তার উপর ভিত্তি করে ফুলগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো আলাদা আলাদা হয়, এবং সেই ক্ষেত্রে ফুলগুলোকেও আলাদা আলাদা নাম দেওয়া হয়। তো এখন আমরা সেইগুলোই জানবো। আমি একটা চার্টও তোমাদের দেখিয়ে দেবো। যেমন প্রথম যেটা জানবো সেটা হলো বায়ু, মানে বাহক যখন যখন বায়ু বায়ু যদি বাহক হয়, মানে যে সমস্ত ফুলের ক্ষেত্রে পরাগ মিলনে বায়ু বাহক হিসেবে কাজ করে তাদের কি বলা হয়? তাদেরকে বলা হচ্ছে বায়ু পরাগী ফুল বা অ্যানিমোফিলাস ফ্লাওয়ার। এবার বায়ু পরাগী ফুলের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে যেহেতু বাতাসের মাধ্যমে বাহিত হচ্ছে, তাই বাতাস তো একটা মানে জড় পদার্থ, তাদেরকে তো আকৃষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাই ফুলগুলো কি হয়? ফুলগুলো সাধারণত মানে সাদা সাদা প্রকৃতির হয়, মানে রঙিন হয় না, এবং অনুজ্জ্বল প্রকৃতির হয়। উজ্জ্বল বর্ণ সাধারণত থাকে না। আর তোমার গন্ধ থাকে না, এবং মকরন্দ থাকে না, উৎপন্ন হয় না। আর যে পরাগরেণুগুলো খুব হালকা হয় এবং প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। গর্ভমুণ্ড যেটা রয়েছে সেই গর্ভমুণ্ডটা অনেক শাখা প্রশাখা যুক্ত হয় এবং পালকের মতন হয়। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বায়ুপরাগী ফুল? মানে বায়ুপরাগী ফুল কারা? যেমন ধান, এটি একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ। তারপরে জল যাদের ক্ষেত্রে বাহক হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে বলা হচ্ছে জলপরাগী ফুল বা হাইড্রোফিলাস ফ্লাওয়ার। এদের ক্ষেত্রেও বৈশিষ্ট্যগুলো অনেকটা বায়ুপরাগী ফুলের মতো। জলও যেহেতু একটা জড় পদার্থ, এদেরকে আকৃষ্ট করার প্রয়োজন হয় না, তাই এদের ক্ষেত্রেও ফুলগুলো মানে জলপরাগী ফুলগুলো কি হয়? জলপরাগী ফুলগুলোও কিন্তু অনুজ্জ্বল প্রকৃতির হয় এবং মানে তোমার সাদা বা খুব হালকা বর্ণের হয়ে থাকে। তারপরে এক্ষেত্রেও কোনো তোমার মকরন্দ উৎপন্ন হয় না। তারপরে যে পরাগরেণু, সেই পরাগরেণুগুলো হালকা হয়। যদি জলের উপরিতলে পরাগ মিলন হয় তাহলে পরাগরেণুগুলো হালকা হয়, কিন্তু যদি জলের তলায় পরাগ মিলন হয় তাহলে কিন্তু পরাগরেণুগুলো ভারী হয়। আর যে গর্ভমুণ্ড যেটা রয়েছে, গর্ভমুণ্ডটা কিন্তু আঠালো প্রকৃতির হয়। এই হলো তোমার জলপরাগী ফুলের বৈশিষ্ট্য। কাদের ক্ষেত্রে কারা জলপরাগী ফুল? যেমন ধরো পাতা শ্যাওলা, পাতাঝাজি, এরা হলো জলপরাগী ফুলের উদাহরণ। এরপর পতঙ্গ, যদি কোনো ফুলটা পতঙ্গের সাহায্যে পরাগ মিলন করে তখন সেই ধরনের ফুলকে বলা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল বা এন্টোমোফিলাস ফ্লাওয়ার। এই ফুলগুলোর ক্ষেত্রে কি হয়? এই ফুলগুলোর ক্ষেত্রে ফুলগুলো আকারে অনেক বড় হয়, উজ্জ্বল প্রকৃতির হয় এবং প্রচুর মকরন্দ এখানে উৎপন্ন হয় আর মিষ্টি গন্ধযুক্ত হয়। আর যে গর্ভমুণ্ড যেগুলো রয়েছে সেই গর্ভমুণ্ডটা হচ্ছে আঠালো প্রকৃতির হয় এবং অমসৃণ হয়। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? যেমন আম গাছের ক্ষেত্রে, মানে আমের যে ফুল যেগুলোকে আমরা আমের বোল বলে থাকি, সেই জিনিসগুলো কিন্তু আসলে পতঙ্গ পরাগী ফুল। তারপর তোমার যদি কোনো ফুলের ক্ষেত্রে পাখি পরাগ মিলনে সাহায্য করে তখন সেই ধরনের ফুলগুলোকে বলা হচ্ছে পক্ষী পরাগী ফুল বা অর্নিথোফিলাস ফ্লাওয়ার। এই ফুলগুলোও অনেকটা পতঙ্গ পরাগী ফুলের মতনই বৈশিষ্ট্যযুক্ত হয়, অর্থাৎ এই ফুলগুলো উজ্জ্বল প্রকৃতির হয়, উজ্জ্বল বর্ণযুক্ত হয়। তারপরে তোমার আকারে বড় হয়, তারপরে মকরন্দ প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং গর্ভমুণ্ড যেটা হয় সেই গর্ভমুণ্ডটাও সুমিষ্ট গন্ধযুক্ত হয়। এবং অনেক ক্ষেত্রে কি হয়, পাখি সম্পূর্ণরূপে পরাগ যে ধানী, সেই পরাগ ধানীটাকেও খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তার ফলেই কিন্তু পরাগ মিলনটা সম্পন্ন হয়। যেমন পলাশ ফুলের ক্ষেত্রে, শিমুল ফুলের ক্ষেত্রে কিন্তু পাখির সাহায্যে পরাগ মিলন হয়, অর্থাৎ পলাশ ফুল, শিমুল ফুল এরা হলো পক্ষী পরাগী বা অর্নিথোফিলাস ফ্লাওয়ারের উদাহরণ। তো এই হয়ে গেল বিভিন্ন ধরনের পরাগ মিলন এবং বিভিন্ন বাহকের দ্বারা যে ইতর পরাগযোগ হচ্ছে সেই তার উপর ভিত্তি করে
বিভিন্ন ধরনের ফুলের বৈশিষ্ট্য এবং তার উদাহরণ। এবার এই পুরো বিষয়টাতে যদি তোমাদের, আমি মূলত সিলেবাসে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর উপরেই জোর দিলাম। এবার এটার বাইরেও যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তোমাদের কিন্তু পরের ক্লাসের যে ভিডিওটা করব সেই ভিডিওটার শেষে কিন্তু তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেব। আর এছাড়াও যদি এই ভিডিওটা থেকেও কোনো প্রশ্ন জাগে, মানে এই ভিডিওটার কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়, যদি আমার কাছে ক্ল্যারিফিকেশন চাও, বুঝতে চাও, তাহলে আমাকে তুমি ওই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদেরকে কিন্তু পরের ভিডিওতে ক্লাসটা নেওয়ার পর তারপরে এগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে? তাহলে প্রত্যেকে ভালো থাকবে, সাবধানে থাকবে। ঠিক আছে?